যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি, এটা একটু লম্বা রয়েছে, আমি আস্তে আস্তে করে চেষ্টা করব সেটাকে ক্লিয়ার করার এবং অল্প সময়ের মধ্যে। অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটির মধ্যে প্রথমেই রয়েছে প্ল্যানিং রেসপন্সিবিলিটি। প্ল্যানিং রেসপন্সিবিলিটিটা কি আমরা দেখে নেব। প্ল্যানিং রেসপন্সিবিলিটি হচ্ছে কোনো কিছু প্ল্যান করা। প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদের একটা মিনিমাম প্ল্যানিংয়ের দরকার, প্ল্যান ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। এই প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে প্রথমে রয়েছে ভর্তি সংক্রান্ত প্ল্যান। আমরা কখন, অর্থাৎ একজন হেডমাস্টার মশাই কখন কিভাবে ভর্তি করবেন, একটা স্কুল কীভাবে পরিচালন করবেন তার একটা প্ল্যান করবেন। সাপোজ জানুয়ারি টু ডিসেম্বর যদি সেশন থাকে, তাহলে সেই জানুয়ারি টু ডিসেম্বর সেশনের মধ্যে কতদিন অ্যাডমিশনের জন্য থাকবে, কতদিন পর থেকে স্কুল চালু হবে ইত্যাদি নিয়ে একটা প্ল্যান তৈরি করবেন হেডমাস্টার মশাই। তারপরে হচ্ছে সময় বন্টন। সময় বন্টনটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, কারণ আমরা যদি সময়টাই না নির্ধারণ করা হয় তাহলে কিন্তু স্কুল পরিচালন করা সম্ভব হবে না। প্রতিদিন 5 ঘন্টা করে ক্লাস, সেই ক্লাসের প্রতিটা কটা সাবজেক্ট করা যেতে পারে, সেই সাবজেক্টের জন্য কতটা টাইম দেওয়া যেতে পারে, কোন সাবজেক্টকে কোন জায়গায় দেওয়া যেতে পারে, কতক্ষণ পর টিফিন দেওয়া হতে পারে, প্রতিটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে গণ্ডির মধ্যে বাঁধার কিন্তু হেডমাস্টার মশাই একটা দায়িত্বের মধ্যে পড়ে। এরপর হচ্ছে কর্মবন্টন, অর্থাৎ প্রত্যেকটা টিচারকে কাজ দিতে হবে। জানুয়ারি টু ডিসেম্বর সেশনের মধ্যে কিভাবে আপনি পুরো কাজটা পরিচালন করবেন। আপনাকে এক্সাম নিতে হবে, আপনাকে খেলাধুলা করাতে হবে, আপনাকে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করাতে হবে, সবটা একজন হেডমাস্টারকে কখনোই সম্ভব না। উনি প্রত্যেকটা শিক্ষকদেরকে দায়িত্ব দেবেন এবং সেই দায়িত্ব অনুযায়ী কাজগুলোকে রেসপন্সিবিলিটির সঙ্গে তুলে নিতে হবে, তার একটা প্ল্যান করা। এরপর রয়েছে এক্সাম সংক্রান্ত প্ল্যান। এক্সাম সংক্রান্ত রিলেটেড প্ল্যানটা কি, যে আপনি কিভাবে পরীক্ষা নেবেন, প্রতি সোমবার টেস্ট নেবেন না কিভাবে ইউনিট টেস্ট নেবেন, ইউনিট টেস্টের টাইম কিভাবে হবে, ফাইনাল এক্সামিনেশন কোন মাসের মধ্যে নেবেন, তার রেজাল্ট কিভাবে দেবেন ইত্যাদি একটা প্ল্যান করা। এই চারটা রয়েছে প্ল্যানিং রেসপন্সিবিলিটি। এরপর রয়েছে অর্গানাইজিং রেসপন্সিবিলিটি। অর্গানাইজিং রেসপন্সিবিলিটির মধ্যে প্রথমে যেটা আমরা দেখি যে পঠন পাঠন কীভাবে পরিচালন করতে হবে। একটা শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষেত্রে প্রথমত হচ্ছে পঠন পাঠন। আপনি ফার্স্ট কোন ক্লাস দিচ্ছেন, পরে কোন ক্লাস দিচ্ছেন, তারপরে কোন ক্লাস দিচ্ছেন, লাস্টে কোন ক্লাস দিচ্ছেন, এটা অনেক বড় ফ্যাক্টর এবং সেটা শিক্ষার্থীরা কীভাবে নেবে তার উপর দাঁড়িয়ে থাকে সেই শিক্ষকের গ্রহণটা, যে আপনি কিভাবে সেটাকে বন্টন করছেন। অফিস পরিচালনা, হেডমাস্টার মশাই অনেক বড় দায়িত্ব অফিস পরিচালনা। প্রত্যেকটা শিক্ষককে সুযোগ দিতে হবে তাদের কাজ অনুযায়ী তাদেরকে গুরুত্ব দেওয়া এবং পাশাপাশি তাদের স্বাধীনতা দিতে হবে যাতে তারা তাদের মতামতটা প্রকাশ করতে পারে। এমন নয় যে হেডমাস্টার মশাই যা ডিসিশন নেবেন সেটাই ফাইনাল। প্রত্যেকটা শিক্ষকের পরামর্শ নিয়ে প্রত্যেকটা শিক্ষকের সঙ্গে আলোচনা করে এবং প্রত্যেকটা শিক্ষকের আলোচনার অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে হেডমাস্টার মশাইকে, তবে একটা স্কুল ঠিকঠাকভাবে পরিচালন হতে পারে। এরপর রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী, যেটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা হচ্ছে কখন কিভাবে আপনি শ্রেণীকক্ষের মধ্যে পরিচালন করবেন বা আউটডোর কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কীভাবে করবেন, ব্লক, ডিস্ট্রিক্ট এমনকি স্টেট পর্যন্ত কীভাবে কীভাবে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা কিন্তু হেডমাস্টার মশাইকে তার সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটা ব্যবস্থা করতে হবে। যেমন মুখ পার্লামেন্ট বা স্পোর্টসের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট খেলা হয়, স্টেট খেলা হয়, এই সমস্ত বিষয়ে হেডমাস্টার মশাই প্ল্যান করবেন, অর্গানাইজিং কমিটি গঠন করবেন, তাদের সঙ্গে গিয়ে ছাত্রদেরকে উৎসাহিত করে ডিস্ট্রিক্ট বা স্টেট পর্যন্ত নিয়ে যাবেন। এরপর রয়েছে লাইব্রেরি, ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং স্টুডেন্টসদেরকে অনেক মোটিভেট করে। যে সমস্ত সাবজেক্ট ল্যাবরেটরি বেসড, যেমন জিওগ্রাফি, কেমিস্ট্রি, এই সমস্ত বিষয়কে যদি আমরা ল্যাবরেটরিতে উৎসাহিত করি ক্লাস 7 থেকেই বা 8 থেকেই, যখন জিওগ্রাফি তারা পড়ছে বা ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি পড়ছে তখন থেকেই,
তাহলে লার্নাররা উৎসাহিত হবে। এবার যে সমস্ত সাবজেক্টে ল্যাব নেই, যেমন বাংলা বা ইতিহাস, এই সমস্ত সাবজেক্টকে যদি আমরা ল্যাবরেটরির পরিবর্তে লাইব্রেরিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, তাহলে লার্নাররা উৎসাহিত হবে এবং তারা ক্লাস করতে আগ্রহ হবে, আগ্রহ প্রকাশ করবে এবং পাশাপাশি তাদের রেজাল্টটাও খুব সুন্দর হবে। এই চারটা রইল অর্গানাইজিং রেসপন্সিবিলিটি। এরপর রয়েছে সুপারভাইজারি রেসপন্সিবিলিটি। এতে রয়েছে প্রথম যেটা আমরা দেখতে পাবো পঠন পাঠন তত্ত্বাবধান। এই পঠন পাঠন তত্ত্বাবধানটা কি দেখতে হবে, প্রত্যেকটা টিচার ক্লাসে গিয়ে পড়াচ্ছেন না অন্য কিছু করছেন, টাইমের মধ্যে সিলেবাস শেষ হচ্ছে কি না, এগুলোর কাজ কিন্তু হেডমাস্টার মশাইয়ের প্রতিনিয়ত দেখা। প্রথম যে বিষয়টাকে আমরা উপলব্ধি করি বা আমরা দেখি যে টিচার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ প্রোগ্রেসিভ রিপোর্ট তৈরি করা, যে কোন টিচার কতটা এক মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করলেন। দেখা যাচ্ছে একটা সাবজেক্ট 5টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে আর একটা সাবজেক্ট 2টো বা একটাতে সীমিত থেকে যাচ্ছে, এইরকমটা না হয়, যে যাতে এই বহালটা ধারাবাহিকতা একই সমান থাকে তার দিকে গুরুত্ব দিতে হবে, আর সেটা দেখার কাজ একজন হেডমাস্টার মশাইয়ের। এরপর রয়েছে সেই ল্যাবরেটরি বা লাইব্রেরিটাকে ঠিকঠাক ইউটিলাইজ করা হচ্ছে কিনা। দেখা যাচ্ছে বাংলা বা ইতিহাসের স্টুডেন্টসরা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনার পরিবর্তে গল্প পড়ছে বা পেপার পড়ছে, এই রকমটা যাতে না হয়। পেপারও পড়বে, গল্পও পড়বে, পাশাপাশি তাদের যে বিষয়, যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকেও তারা ফলো করবে এবং সেই সাবজেক্টটার প্রতি যে বইগুলো রয়েছে, উপন্যাসগুলো রয়েছে, সেগুলোকেও তারা দেখবে। এই দেখার দায়িত্ব কিন্তু লাইব্রেরিয়ানের কাছ থেকে খোঁজ খবর নেওয়া একজন হেডমাস্টার মশাইয়ের কাজ। হোস্টেল সুপারভাইজ করা। হোস্টেল যদি থেকে থাকে প্রতিষ্ঠানে, তো সেই সুপারভাইজ করার দায়িত্ব কিন্তু একজন হেড অফ দ্য ইনস্টিটিউটের বা হেডমাস্টারের, যে তাকে দেখতে হবে যে হোস্টেলটা ঠিকঠাক পরিচালন হচ্ছে কি না, বা এমন হচ্ছে হোস্টেলে ছেলেরা ঘুমিয়ে আছে, ক্লাস চলছে, কোনো ছেলে হোস্টেল থেকে আসছে না ক্লাস করতে, এই বিষয়টা যাতে না হয় সেদিকেও তাকে নজর দিতে হবে। বা হোস্টেলে খাওয়া দাওয়া, হোস্টেলের অ্যাকোমোডেশন কেমন, সেই দিকেও গুরুত্ব দিতে হবে হেডমাস্টার মশাইকেই। ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিসিপ্লিন ছাড়া কিন্তু কখনোই একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হতে পারে না। তার জন্য ডিসিপ্লিনটা হাই নেসেসারি। হেডমাস্টার মশাইকে ডিসিপ্লিনের ক্ষেত্রে একদম স্ট্রিক্ট হতে হবে বিভিন্ন দিক থেকে, যেটা প্রেয়ার লাইন হোক, এক্সাম হোক, ক্লাসরুম হোক, বিভিন্ন ক্ষেত্রে হেডমাস্টার মশাইকে ডিসিপ্লিনের ক্ষেত্রে স্ট্রিক্ট হতে হবে। এই গেল 4টা তত্ত্বাবধান দায়িত্ব। এরপর যেটা আমরা দেখব এক্সামিনেশন, পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব, এক্সামিনেশন রেসপন্সিবিলিটির মধ্যে প্রথম যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে প্রশ্নপত্র তৈরি করা। এক্সাম হওয়ার জন্য আগে কাঁচামাল হচ্ছে আমাদের এক্সাম কোয়েশ্চেন পেপারটাকে ঠিক করতে হবে। কোয়েশ্চেন পেপার যাতে ঠিকঠাক হয়, ব্লুমসের টেক্সোনমি ঠিকঠাক ফলো হচ্ছে কি না, সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন কভার হচ্ছে কি না, সেই দিকে দেখতে হবে। তারপর কোয়েশ্চেনটাকে ফাইনালাইজ করা, চূড়ান্তভাবে কোয়েশ্চেনকে স্বীকৃতি দেওয়া যে এই কোয়েশ্চেনটা অ্যাপ্লিকেবল ফর এক্সামিনেশন। এরপর রয়েছে পরীক্ষা গ্রহণ, এক্সামটাকে অর্গানাইজ করা। এক্সামটা এক্সামের মতো হবে, এক্সাম যাতে কোনোভাবেই খামখেয়ালি বা না আসে, লার্নাররা ভাববে এক্সাম দেওয়া না দেওয়া কোনো ব্যাপারই না, এই রিয়ালাইজ যাতে কোনো লার্নার না করে, তার জন্য সেই শিক্ষককে বা সেই প্রতিষ্ঠানের এইচওডিকে নির্দিষ্ট ভূমিকা পালন করতে হবে। তারপর হচ্ছে উত্তরের মূল্যায়ন। প্রশ্ন সিলেক্ট হলো, এক্সাম হলো, যদি রেজাল্টই না হয়, এটা কিন্তু লার্নারদের মধ্যে নেগেটিভ রিএনফোর্সমেন্ট দেখা দেবে, পরেরবার আর পরীক্ষা দেবে না। তাই ঠিকঠাকভাবে খাতাগুলোকে দেখা এবং যথার্থভাবে মূল্যায়ন করা এবং তারপর রেজাল্ট অ্যানাউন্সের পর প্রমোশন দেওয়া, অর্থাৎ তাদের গ্রেড, হাফ ইয়ারলি বা যদি ইউনিট টেস্ট হয় তাদের যে র্যাঙ্ক সেটা নির্ধারণ করা, আর তার পরবর্তী যদি ফাইনাল এক্সামিনেশন হয় তাদের র্যাঙ্ক অনুযায়ী রোল নাম্বার দেওয়া, যাতে এটা কি হবে যে লার্নারদের মধ্যে যে পড়াশোনা করার যে প্রবণতা বা পড়াশোনা করার যে ভাবনা, এটা আরও স্ট্যান্ডার্ড দেখা যাবে।
এরপর এই পাঁচটা রইল এক্সামিনেশন রেসপন্সিবিলিটি। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে গাইডেন্স রেসপন্সিবিলিটি। গাইডেন্স রেসপন্সিবিলিটি বলতে আমরা বুঝি প্রথমত কাউকে কাউকে গাইড করা। তো হেডমাস্টার মশাই এখানে প্রথমে গাইড করবেন লার্নারদেরকে। লার্নারদের ভবিষ্যৎ নির্ধারণ করা, লার্নারদের ভবিষ্যৎ নির্ধারণ করা ঠিক বলবো না, ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করলে তারা সামনের দিকে এগিয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করা। তারপর রয়েছে শিক্ষক, তারপর রয়েছেন অভিভাবক। তো আমি একটা উদাহরণ দেব যে একটা সমাজ ব্যবস্থায় লার্নাররা চায় যে ডাক্তার হব, গার্জেনরা চাই যে ও ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সমাজ চাই যে শিক্ষক হবে। এই রকম এক জটিল পরিস্থিতিতে লার্নাররা বুঝে উঠতে পারে না যে করবেটা কি। তো এইরকম এক জটিল পরিস্থিতির সমাধানের পথ দেখাতে পারেন একজন হেডমাস্টার মশাই, যে উনি লার্নারদের ক্ষমতা অনুযায়ী তাদের দক্ষতা অনুযায়ী তাদেরকে বলবেন যে এই পথে এগোলে এত তাড়াতাড়ি বা এত কম সময়ে বা এত সময়ের মধ্যে একটা জায়গা তৈরি করা যেতে পারে, শিক্ষক হওয়া যেতে পারে বা ডাক্তার হওয়া যেতে পারে বা অন্য কোনো পেশায় যাওয়া যেতে পারে। শিক্ষকদের কাজের সঙ্গে শিক্ষার্থীদের কাজের সঙ্গে এবং তাদের পরবর্তী জীবন কীভাবে পরিচালিত হবেন সেই নিয়ে হেডমাস্টার মশাই তাদেরকে নির্দেশ দান দেবেন। এরপর রয়েছেন শিক্ষক মানে সহকারী শিক্ষককে তো উনি নির্দেশ দিতে পারেন না, উনি পরামর্শ দেবেন কিভাবে শ্রেণীকক্ষ পরিচালন করতে হবে, কিভাবে সুষ্ঠুভাবে বা অল্প সময়ের মধ্যে শ্রেণীকক্ষ পরিচালন করা যায়। অনেক সময় দেখা যায় আমাদের স্কুলে বা সাধারণত স্কুলে একটা উচ্চ জায়গা থেকে বা ভালো জায়গা থেকে পড়াশোনা করা একজন শিক্ষক আছে, ওনার পক্ষে অ্যাডপ্ট করা সেই শ্রেণীকক্ষটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। সেই ধরনের পরিস্থিতিতে হেডমাস্টার মশাইকে একটা মুখ্য ভূমিকা পালন করতে হয়, যে তাকে নিয়ে সেই একটা সেতু বন্ধন, সেই শিক্ষকের চিন্তাভাবনা আর যে স্কুলে উনি এসছেন সেই ওখানকার কালচার, এই দুটোর মধ্যে যে সেতু বন্ধনের কাজ করেন হেডমাস্টার মশাই। এমনকি এর আগে একটু বললাম যে হেডমাস্টার মশাইকে ডিসিপ্লিনটার প্রতি স্ট্রিক্ট হতে হবে। সেই ডিসিপ্লিন স্ট্রিক্ট করতে ওনাকে সহকারী শিক্ষকদের বা অ্যাসিস্ট্যান্ট টিচারদের হেল্প নিতে হয়, সেই পরামর্শ উনি দেবেন। এরপর রয়েছেন অভিভাবকের প্রতি পরামর্শ। গার্জেন প্রতিনিয়ত হেডমাস্টার মশাই গার্জেন মিটিং করবেন, 6 মাসে একবার, অন্তত বছরে একবার এই মিটিংটা করবেন। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে আলোচনা করবেন, ছেলে মেয়েদের সামর্থ্য চাহিদা নিয়ে আলোচনা করবেন। ছেলে মেয়ে বলতে এখানে শিক্ষার্থী, ছেলে মেয়েদের আচরণ সংশোধনের ক্ষেত্রে আলোচনা করবেন। কোনো ছেলে বারবার সেকেন্ড কেন হচ্ছে, ফার্স্ট হচ্ছে না কেন, তার কি প্রবলেম, এই প্রবলেমগুলো তুলে ধরবেন অভিভাবকদের কাছে এবং অভিভাবকদেরকে বলবেন যে যাতে কোঅপারেট করে স্কুলের সঙ্গে। এই সমস্ত বিষয় নিয়ে হেডমাস্টার মশাই আলোচনা করবেন। এরপরও কিছু দায়িত্ব রয়েছে হেডমাস্টার মশাই, যেটা তার মধ্যে পড়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা স্কুল পরিচালনার ক্ষেত্রে সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অর্থনীতি, টাকা পয়সা। এই টাকা পয়সার বিষয়টাকে নিয়ে একটা হেডমাস্টার মশাইকে প্ল্যান করতে হয় বা হেডমাস্টার মশাইকে একটা সমিতি গঠন করতে হয়, বা অনেক সময় হেডমাস্টার মশাই সে প্ল্যান করে লোকাল কমিটি বা স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে একটা প্ল্যান বা প্রজেক্ট তৈরি করে পাঠান তাদের অর্থের জন্য। এই দায়িত্ব কিন্তু হেডমাস্টার মশাইয়ের, যে তাকে প্ল্যান করে প্রজেক্ট বানিয়ে কেন্দ্রের কাছে বা রাজ্যের কাছে পাঠাতে হবে, সেই অনুযায়ী যে অর্থ আসবে সেভাবে সে স্কুলটা পরিচালন হবে। এরপর আরেকটা কাজ যেটা রয়েছে পরিচালন সমিতি গঠন সংক্রান্ত কাজ। পরিচালন সমিতি অর্থাৎ ম্যানেজিং কমিটির সঙ্গে যত সুষ্ঠুতার সঙ্গে যত সুন্দরভাবে সম্পর্ক রাখা যায় সেইভাবে হেডমাস্টার মশাইকে নজর দিতে হবে, সেই দিকে নজর দিতে হবে, যাতে কোনোভাবে ক্যাওয়াস তৈরি না হয়, কোনোভাবে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয়, এবং সেই পরিচালন সমিতির যিনি সভাপতি কে দিয়ে কতটা ভালো কাজ করানো যায় স্কুল কর্তৃপক্ষের, স্কুলের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, সেই দিকে নজর দিতে হবে। এই হলো হেডমাস্টার মশাইয়ের রেসপন্সিবিলিটিস।
এরপর আমরা আবার আমাদের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।